ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস যে ক্লাসটা আমরা শুরু করেছিলাম পার্ট এ দিয়েতে আমরা কি বলেছিলাম সেন্টেন্স, ওখানে আমরা কি কি আলোচনা করেছিলাম পার্ট এতে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসের পার্ট এতে আমরা আলোচনা করেছিলাম সেন্টেন্স কাকে বলে, এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আমরা শিখবো কেন, কি কি কারণ আছে শেখার, হ্যাঁ শিখে কি কি লাভ আছে, এইগুলো আমরা জিনিস সেদিন আমরা শিখেছিলাম। মানে পার্ট এতে আমরা শিখেছিলাম ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের কতগুলো প্যাটার্ন আছে, কতগুলো ক্লাসিফিকেশন আছে, কত শ্রেণীবিভাগ আছে, প্রত্যেকটা আমরা পড়ে লিখেছিলাম। আমরা বলেছিলাম যে পরপর এই সিরিজটা যে আমরা তৈরি করছি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসের সিরিজটা, এতে এ বি সি ডি ই এফ জি করে যতদূর যাবে আমরা সবটাকে ঠিক করে আলোচনা করব এবং সলভ করার চেষ্টা করব কী করে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সগুলো হয়, তার যে বিভিন্ন বিভাগগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, সেদিন আমি করেছিলাম কি যত রকমের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস হবে তার একটা জেনারেল আইডিয়া দিয়েছিলাম পার্ট এতে। তার জন্য যারা আজকে পার্ট বি দেখছো পার্ট এটা মিস করলে চলবে না, ওটাই স্টার্টিং ক্লাস ছিল। পার্ট বিতে আজকে আমরা কি আলোচনা করতে যাব, আজকে আমরা আলোচনা করতে যাব সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স আর কম্পাউন্ড সেন্টেন্স। তার মানে সেন্টেন্সের যে সেন্টেন্সের স্ট্রাকচারের বেসিসে এই তিন ধরনের সেন্টেন্স হয়। মানে বাক্যের যদি আমি শ্রেণীবিভাগ করতে যাই প্রথমে আমরা তিন ধরনের সেন্টেন্স পাবো, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এই তিন ধরনের সেন্টেন্স হচ্ছে তার স্ট্রাকচারের উপরে বেস করে, মানে গঠনের উপর বেস করে সেন্টেন্সকে যদি আমরা ভাঙতে চাই তাহলে তিনটা সেন্টেন্স পাবো। আবার ট্রান্সফরমেশন করতে হবে, এই তিনটা সেন্টেন্সের ট্রান্সফরমেশন দেখাতে হবে। আমরা প্রথম অংশে শিখব যে সিম্পল সেন্টেন্স কাকে বলে, সিম্পল সেন্টেন্স কীভাবে চিনবো, তার গঠন কীরকম, ঠিক আছে। তারপর আমরা কমপ্লেক্স সেন্টেন্স শিখবো কীভাবে তার গঠন হয়, কমপ্লেক্স সেন্টেন্স দেখতে কেমন হয়। তারপরে কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে জানবো, দেখতে কীরকম হয়, তার বৈশিষ্ট্য কী কী, কীভাবে চিনতে পারবো। এই পুরোটা জেনে নিয়ে আমরা এই তিনটা সেন্টেন্সের মধ্যে ট্রান্সফরমেশন ঘটাবো। কখনো সিম্পল হয়ে যাবে কমপ্লেক্স, কখনো কমপ্লেক্স হয়ে যাবে সিম্পল, কখনো কমপ্লেক্স হয়ে যাবে কম্পাউন্ড, কখনো কম্পাউন্ড হয়ে যাবে সিম্পল। এইভাবে আমরা ট্রান্সফর্ম করে দেখাবো, ঠিক আছে। এই ক্লাসটা খুব ইম্পর্ট্যান্ট। আচ্ছা আমি একটা কথা বলি, এই সেন্টেন্সের ক্লাসটা শুধুমাত্র 9, 10, 11, 12 বলেই না, যারা 7-এ আছো, 8-এ আছো, যারা খুব অ্যাডভান্সড ইংলিশ শিখতে যাচ্ছ, যারা ক্লাস 6-এ আছো, তারাও এই ক্লাসটা ভালো করে দেখতে পারো। এবং এমনকি যারা পড়ালেখার জগৎ থেকে সরে গেছে, মানে সমস্ত ডিগ্রি নিয়ে নিয়েছেন, পড়ালেখা ছেড়ে দিয়েছেন, অথচ ইংলিশ শেখার খুব ইচ্ছা আছে, গ্রামার শেখার খুব ইচ্ছা আছে। অনেক অভিভাবকরা তাদের শিশুদেরকে ইংলিশ গ্রামার শেখাবার জন্য চেষ্টা করছেন, তাদের জন্য এই ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। তারাও কিন্তু ক্লাসটা ভালো করে দেখতে পারেন, পুরোটা সিরিজ কমপ্লিট করতে পারেন, তাহলে খুব ভালো হবে, ঠিক আছে। আচ্ছা আজকে আমাদের বলেছিলাম যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, ঠিক আছে, অন দ্য বেসিস অফ ইটস স্ট্রাকচার। তা আমি তোমাদের একটা জিনিস দেখাবো, ভালো করে দেখবে, ঠিক আছে, তাহলে বুঝতে পারবে যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্সটা কী। তারপর আমরা বোর্ডে গিয়ে পুরোটা অ্যানালাইজ করবো, ঠিক আছে। তোমরা ভালো করে দেখো এই জিনিসটা কি, এটা কি হোয়াইট বোর্ড পেন, মানে হোয়াইট বোর্ডে ব্যবহার করার জন্য পেন, তাই তো না। এখন আমরা এটাকে জানবো কি হিসাবে, দেখো ভালো করে দেখো, এটা এর মানে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, এটা আমাদের কাছে হলো একটা সিম্পল সেন্টেন্স। কি এটা হোয়াইট বোর্ড মার্কার না, এখন ভুলে যাও হোয়াইট বোর্ড মার্কার, এটা হচ্ছে এখন সিম্পল সেন্টেন্স। দেখে নাও ভালো করে, এটা পুরোটা একটা সিম্পল সেন্টেন্স, আমি কল্পনা করছি এটাকে সিম্পল সেন্টেন্স হিসাবে, ঠিক আছে। এবার এটাকে আমি কমপ্লেক্স বানাবো, কীভাবে বানাবো কমপ্লেক্স, এ দেখো বললাম কীভাবে, এটাকে নিয়ে এইভাবে এটা দিলাম, দিয়ে হয়ে গেল এটা কমপ্লেক্স সেন্টেন্স। ধরুন আমরা সিম্পল সেন্টেন্সের সঙ্গে কমপ্লেক্স করতে হবে, তো এইভাবে আমাদের কাজ করতে হবে। তাহলে বুঝতে পারছো সিম্পল সেন্টেন্সটা কী ছিল, কমপ্লেক্স সেন্টেন্সটা কী হলো। এবার কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করবো, এই দেখো ভালো করে দেখো, এই দুটো, এটাও তো হোয়াইট বোর্ড মার্কার, এই দেখো দুটোকে আমি এইভাবে অ্যাড করে দিলাম, তো এটা হয়ে গেল কম্পাউন্ড সেন্টেন্স। ঠিক এই উদাহরণটা যদি তোমরা মনে রাখো ক্লাসের শেষ পর্যন্ত, দিব্যি বুঝিয়ে যাবে যে আমি কি বলতে চেয়েছিলাম আর কেন এই উদাহরণটা নিলাম তোমাদের সামনে। সিম্পল সেন্টেন্স, এটা সিম্পল, এখানে এটা লাগিয়ে দিলাম, কমপ্লেক্স হলো। এবার দেখো এটাকে লাগিয়ে দিলাম, হয়ে গেল কম্পাউন্ড। ঠিক এই রকম এই জিনিসটা আমি দেখালাম, এর উপরে বেস করে আমাদের ক্লাসটা আজকে করতে যাচ্ছে। তোমরা ভালো করে এবার বোর্ডের দিকে ফোকাস রাখবে, যখন আমি বোর্ড পড়াবো, বোর্ডে বুঝাবো, বোর্ডের দিকে তাকাবে, স্ক্রিনশট করে রাখবে, ঠিক আছে। আর আমরা এবার এগোই,
বোর্ডের দিকে আসো। ঠিক আছে, দেখো ভালো করে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। ঠিক আছে, পার্ট বি, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসের পার্ট বি আমরা আলোচনা করতে যাচ্ছি। এটা ক্লাস 9, 10, 11, 12 এর জন্য দরকার। আর গঠন অনুযায়ী সেন্টেন্সকে আমরা ভাঙবো এবার, গঠন অনুযায়ী বা স্ট্রাকচারের উপরে বেস করে সেন্টেন্সটাকে আমরা ভেঙে দেখছি। প্রথমে দেখো কি লিখেছি, সেন্টেন্সেস অন দ্য বেসিস অফ স্ট্রাকচার। সেন্টেন্সেস অন দ্য বেসিস অফ স্ট্রাকচার মানে সেন্টেন্স গঠনের উপর দাঁড়িয়ে কি কি সেন্টেন্স আমরা পাচ্ছি আমরা দেখি। প্রথমে আমরা পাবো, এটাকে ভাঙতে গেলে পাবো আমরা সিম্পল সেন্টেন্স। কি পাবো? সিম্পল সেন্টেন্স, যার মানে হলো বাংলায় সরল বাক্য। ঠিক আছে, বাংলায় হলো সরল বাক্য। নেক্সট, কমপ্লেক্স সেন্টেন্স, এর বাংলাটার মানে কি? জটিল বাক্য। কমপ্লেক্স সেন্টেন্স মানে হলো জটিল বাক্য। তারপরে কম্পাউন্ড সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্সের মানে হলো যৌগিক বাক্য, যৌগিক বাক্য। এই তিনটা সেন্টেন্স আবার দেখো, পজিটিভ সেন্টেন্স হিসাবে আমরা রাখতে পারি। পজিটিভ মানে হ্যাঁবাচক। আমরা যে কথাই বলি না কেন, যে সেন্টেন্সই নিই না কেন, হয় হ্যাঁতে বলি না তো নাতে বলি। তোমরা কল্পনা করে দেখো, আমি ভাত খাবো, আমি ভাত খাবো না। আমি লেখাপড়া করবো, আমি লেখাপড়া করবো না। সে মাঠে খেলবে, সে মাঠে খেলবে না। এই যে উদাহরণটা দিচ্ছি আমি, এবার হ্যাঁবাচকও বলছি, এবার নাবাচকও বলছি। প্রত্যেকটা সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য বলো, অনুরোধমূলক বাক্য বলো, মানে ইন্টারোগেটিভ, তারপরে অ্যাসার্টিভ আছে, তারপরে ইন্টারোগেটিভ আছে, এক্সক্লামেটরি, অপটেটিভ, এই এত যতগুলো বাক্য আছে সবটার নাম আমি নিচ্ছি না এখন। এই যত রকমের বাক্য আছে সব ধরনের বাক্যকে আমরা দু রকম সেন্সে বলি, হ্যাঁবাচকে আবার নাবাচকে। ঠিক আছে, এখানেও দেখো পজিটিভ সেন্টেন্স আমি লিখে দিয়েছি এখানে হ্যাঁবাচক, আর নেগেটিভ সেন্টেন্স মানে নাবাচক। ঠিক আছে, এটা আমাদের পুরো কাজটা করলাম যে আজকের আমরা কোন ক্লাসটা করতে যাচ্ছি, আজকে পার্ট বিতে আমরা কি ক্লাস নিয়ে আলোচনা করতে যাচ্ছি ভালো করে দেখে নাও। আমরা প্রথমে চিনবো সিম্পল সেন্টেন্স, কি কি বৈশিষ্ট্য থাকলে সিম্পল সেন্টেন্স হয়, কি কি ক্যারেক্টারিস্টিক থাকলে আমরা বুঝবো যেটা সিম্পল সেন্টেন্স। একইভাবে কমপ্লেক্স সেন্টেন্স চিনতে শিখবো, একইভাবে যৌগিক বাক্য বা কম্পাউন্ড সেন্টেন্স চিনতে শিখবো। তো আমরা এখন এদিকে আসছি, এই বোর্ডের দিকে আসছি, বোর্ডের দিকে এসে দেখবো সিম্পল সেন্টেন্স। এখন আমরা সিম্পল সেন্টেন্স নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এইখানে একটু ভালো করে দেখো, সিম্পল সেন্টেন্স। ঠিক আছে, সিম্পল সেন্টেন্স মানে হলো সরল বাক্য। চেনার উপায় বা বৈশিষ্ট্য, এই যখনই বোর্ডে তাকাবো বারবার বলেছি স্ক্রিনশট করে রাখতে পারলে তোমাদের খুব ভালো হবে। খাতাতে নোট ডাউন করে নেবে পরে থেকে, এগুলো দেখে দেখে, এগুলো খাতা থেকে বা ডায়েরিতে সুন্দর করে পরপর সাজিয়ে রাখলে গ্রামার নিয়ে আর তোমাদের সমস্যা হবে না। চেনার উপায় বা বৈশিষ্ট্য, এই সিম্পল সেন্টেন্স কীভাবে চিনবো, তার বৈশিষ্ট্য কী কী? একটি সাবজেক্ট থাকবে। সিম্পল সেন্টেন্সে কী থাকবে? একটি সাবজেক্ট থাকবে। সিম্পল সেন্টেন্সে একটাই সাবজেক্ট থাকে বা সাবজেক্ট নাও থাকতে পারে। ভালো করে দেখবে কিন্তু এখানে সিম্পল সেন্টেন্স মানে সরল বাক্যে একটাই সাবজেক্ট থাকবে বা সাবজেক্ট নাও থাকতে পারে। 2 নম্বরটা খুব ইম্পর্টেন্ট, এইটা খুব মাস্ট, এটা খুব ইম্পর্টেন্ট। এটা ছাড়া তো বাক্য হবেই না। একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে। কটি? একটি মাত্র ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বকে বলা হয় সমাপিকা ক্রিয়া। তার মানে সিম্পল সেন্টেন্স হতে গেলে একটি মাত্র ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া লাগবেই, এইটা ছাড়া হবে না। তো এই পয়েন্টটা তোমরা ভালো করে দেখবে। 3 নম্বর পয়েন্টে দেখো ভালো করে, বাক্যে নন ফাইনাইট ভার্বও থাকতে পারে। তো বাক্যে নন ফাইনাইট ভার্বও থাকতে পারে, তার মানে থাকবেই এমন কোনো ব্যাপার না, থাকতেই পারে আবার নাও থাকতে পারে। এক্সাম্পলটা দেখো ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পলটা দেখার আগে একটা বলে দিই তোমাদের, এখানে ফর্মুলা আমি এটা লিখে রেখেছি, সুবিধা হবে তোমাদের। আমরা মনে রাখতাম এইভাবে, সিম্পল সেন্টেন্স S1 V1 মানে সাবজেক্ট 1 ভার্ব 1, S1 V1, তোমরা এইভাবে মনে রাখলে খুব সুবিধা হবে। সিম্পল সেন্টেন্স ইজ ইকুয়াল টু সাবজেক্ট 1 ভার্ব 1, S1 V1। এসটাকে আমি রাউন্ডে রেখেছি এই জন্য, গোল করে রেখেছি এই জন্য যে সাবজেক্ট থাকতে পারে নাও থাকতে পারে, কিন্তু ভার্ব থাকবেই, মাস্ট ভার্ব 1 থাকবেই। দেখে নাও, টিক মেরে দিয়েছি আমি, এটা থাকতেই হবে, মানে ফাইনাইট ভার্ব থাকতেই হবে। নেক্সট এক্সাম্পলটা দেখো ভালো করে, তাহলে খুব মজা লাগবে। এক্সাম্পলে কি বলেছি দেখো, আমি একটা এখানে যেটা রেখেছি এক্সাম্পল, গো মানে যাও, যদিও এটা ইম্পারেটিভ সেন্টেন্সের টেস্ট এখানে দিচ্ছে বা সেন্স দিচ্ছে। এখন ওই দিকটা বাদ দাও, গঠনের দিকে মন দাও। গঠনের দিকটা ভালো করে দেখো যে আমরা কি করে সিম্পল সেন্টেন্স তৈরি করতে যাচ্ছি। আমি চাইছি যে কি একবারে যারা গ্রাস রুটে আছে, যারা একদম
ছোটো থেকে ইংলিশ শিখতে চাইছো, যাদের গোড়া থেকে ইংলিশ শিখতে চাইছো, মানে ইংলিশের সেন্টেন্স, তাদের জন্য বিশেষ করে খুব সিম্পলভাবে আমি আলোচনা করেছি, বেশি জটিলতায় যায়নি। যে যেটুকু জানবে সেটুকু যাতে থাকে সারা জীবন, থাকতেই হবে। আমি যেভাবে বলেছি ভালো করে মন দিলে না শিখে কেউ ছাড়বে না, শিখতে পারবেই। তো প্রথম আমি দেখো বলেছি একটি সাবজেক্ট থাকে বা নাও থাকতে পারে, এখানে সাবজেক্ট কিন্তু নাই। গো মানে যাও, ভার্ব হয়ে গেল, ভার্ব দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করে দিলাম, সিম্পল সেন্টেন্স হয়ে গেল। তার মানে একটা ওয়ার্ড মানে একটা ভার্ব মানে একটা সেন্টেন্স, আর হয়ে গেল কি সিম্পল সেন্টেন্স। এই যে সিম্পল সেন্টেন্স, গো মানে যাও, সিম্পল সেন্টেন্স হয়ে গেল। এবার তাকাও এদিকে, আর এটাকে পজিটিভ আমরা কিসে রেখেছি, এটা পজিটিভ সেন্টেন্সে রেখেছি, সিম্পল সেন্টেন্স কিন্তু পজিটিভ সেন্সে, তার মানে গো হয়ে গেল। এখানে ডু নট গো মানে যেও না, নেগেটিভ সেন্টেন্স হয়ে গেল। আমরা একবার পজিটিভ বললাম, একবার নেগেটিভ বললাম। এখানে দেখো এবার সাবজেক্ট, এবার সাবজেক্ট কাটলাম, এবার দেখো ফার্স্ট সাবজেক্ট কাটলাম S1, আমি তাহলে এখানে S1 দিচ্ছি, আর ফাইনাইট ভার্ব 1 S1 V1। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা সাবজেক্ট একটা পেয়ে গেলাম S1, মানে এখানে কে আছে সাবজেক্ট ইউ, তাহলে ইউ একটা সাবজেক্ট নিলাম ইউ, আর ফাইনাইট ভার্ব কে আছে এখানে গো, একটা ভার্ব নিলাম, তাহলে ইউ গো দেয়ার। তাহলে দেখো কমন কি থাকছে, কি জিনিসটা থাকছে, এটা কমন থেকে গেল, এই গোটাও থেকে গেল কমন, এই গো কিন্তু থেকে যাচ্ছে, মেন ভার্বটা থেকে যাচ্ছে, ফাইনাইট ভার্ব। ইউ গো দেয়ার এটাও সিম্পল সেন্টেন্স, ইউ ডু নট গো দেয়ার, ইউ ডু নট গো দেয়ার, ইউ ডু নট গো দেয়ার এটাও নেগেটিভ সেন্টেন্স। তো একবার পজিটিভ আলোচনা করলাম, একবার নেগেটিভ আলোচনা করলাম, একবার পজিটিভ একবার নেগেটিভ। এবার দেখো ইউ গো দেয়ার টু বাই এ বুক, এই যেটা নন ফাইনাইট ভার্ব, এই 3 নম্বর নিয়মটা দেখো ফলো করছে, এই যে 3 নম্বর নিয়মটা, বাক্যে নন ফাইনাইট ভার্বও থাকতে পারে। তার মানে ইউ গো দেয়ার টু বাই এ বুক, ইউটা বুঝে গেছি আমরা সাবজেক্ট 1, গোটা ফাইনাইট ভার্ব 1, আর এই টু বাই এটা ইনফিনিটিভ যদিও, এটাকে নন ফাইনাইট ভার্বও বলে, তো নন ফাইনাইট ভার্বের প্রয়োগও হলো। তার মানে প্রথমটা কি মানে করলো, তাহলে যাও। দ্বিতীয়টা মানে কি করলো, ইউ গো দেয়ার তুমি সেখানে যাও। তৃতীয়টা মানে কি করলো, ইউ গো দেয়ার টু বাই এ বুক তুমি সেখানে যাও একটি বই কিনতে, তুমি সেখানে যাও, যাওটা হচ্ছে মেন ভার্ব বা ফাইনাইট ভার্ব, বই কিনতে, কিনতেটা হলো নন ফাইনাইট ভার্ব বা অসমাপিকা ক্রিয়া, ঠিক আছে। তাহলে এখানে এটা নেগেটিভ আমি লিখিনি, জায়গাটা শর্ট বলে, তাই জন্য কী হবে, ইউ ডু নট গো দেয়ার টু বাই এ বুক। আচ্ছা ডু, অনেকে মনে প্রশ্ন আসবে ডু কী করে এলো, এটা আমি পরে আলোচনা করবো। শুধু মনে রাখো এখানে দেখো কোনো অক্সিলারি ভার্ব নাই, অ্যাম ইজ আর শ্যাল উইল হ্যাজ হ্যাভ হ্যাড কিছু নাই বলে আমরা ডু প্রয়োগ করবো, এটা এইটুকু শুধু মনে রাখো। কিছু না থাকলে আমরা নেগেটিভ করতে গেলে ডু এর প্রয়োগ করবো, ডু অক্সিলারি ভার্ব নিয়ে প্রয়োগ করবো। যদি কিছু থাকতো ওখানে অ্যাম তো অ্যাম নট, যদি থাকতো ইজ তো ইজ নট, আর তো আর নট, ওয়্যার তো ওয়্যার নট, শ্যাল থাকতো তো শ্যাল নট, উইল থাকলে উইল নট, এভাবে হতো, ঠিক আছে। যেহেতু নাই ডু নিলাম, ডু নিয়ে জাস্ট নেগেটিভ করে দিলাম। তাহলে এটা আমাদের ভালো করে দেখো, তাহলে এটা আমাদের সিম্পল সেন্টেন্সের গঠন আর বৈশিষ্ট্য। সিম্পল সেন্টেন্স কীরকম দেখতে হয়, গঠন কীরকম হয়, সিম্পল সেন্টেন্স হতে গেলে কী কী লাগে, সিম্পল সেন্টেন্স নানা রকম সিম্পল সেন্টেন্স আমি তোমাদের দেখালাম। সিম্পল সেন্টেন্স সম্পর্কে যেটুকু বললে আমাদের কাজটা হয়ে যাবে, আমরা এখানে সিম্পল সেন্টেন্সটা কিন্তু শেষ করে দিলাম। আর তুমি যে কোনো বাক্য ইউজ করতে পারো, হ্যাঁ মাই নেম ইজ ডট ডট ডট, ওটাও সিম্পল সেন্টেন্স। ধরো ম্যাথস ইজ ইয়োর ফেভারিট বুক, এটাও সিম্পল সেন্টেন্স। ধরো উই লাইক ক্রিকেট, এটাও একটা সিম্পল সেন্টেন্স। বুঝতে পারছো, তার মানে একটা ভার্ব দিয়ে তোমরা আবার একটা ফাইনাইট ভার্ব দিয়ে তোমরা বাক্য বানাতে থাকো, তাহলে হয়ে যাবে তোমাদের সিম্পল সেন্টেন্স, ঠিক আছে। এবার সিম্পল সেন্টেন্সটা এখানে শেষ করলাম। নেক্সট আমরা দেখবো কমপ্লেক্স সেন্টেন্স, তারপর আমরা দেখবো কম্পাউন্ড সেন্টেন্স, ঠিক আছে। এবার কমপ্লেক্স সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স আমরা দেখলাম কীরকমভাবে হয়, সিম্পল সেন্টেন্সের কী কী মনে রাখতে হবে, সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার, গঠন, তার ক্যারেক্টারিস্টিক্সগুলো আমরা দেখলাম, উদাহরণ সহ দেখলাম। এবার আমরা দেখবো কমপ্লেক্স সেন্টেন্স, ঠিক আছে। ভালো করে দেখো, কমপ্লেক্স সেন্টেন্স মানে জটিল বাক্য, ঠিক বোর্ডের দিকে ক্লোজ হবে আর দেখবে কি কি শর্তে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হয়, একটা কমপ্লেক্স সেন্টেন্সে কোন কোন জিনিস আবশ্যিক থাকতেই হবে, তার বৈশিষ্ট্যগুলোকে ভালো করে দেখে নিলে কমপ্লেক্স সেন্টেন্সের বাক্য আমরা ইজিলি তৈরি করতে পারবো, ঠিক আছে। ভালো করে দেখো, আচ্ছা এখানে দেখো কমপ্লেক্স সেন্টেন্স, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, কমপ্লেক্স সেন্টেন্স আমাদের পার্ট বি চলছে আজকে। দেখো চেনার উপায় বা বৈশিষ্ট্য, কমপ্লেক্স সেন্টেন্সকে কীভাবে চিনবো। তো ওয়ান প্রিন্সিপাল অথবা মেইন অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। ক্লজ মানে বাক্যাংশ, কতগুলো বাক্যাংশ মিলে একটা বাক্য তৈরি হয়, ঠিক আছে। বিশেষ করে কমপ্লেক্স সেন্টেন্সে কতগুলো বাক্যাংশ, বাক্যের অংশ এক হয়ে যে সেন্টেন্সটা তৈরি করে তাকেই বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য। দেখো তাহলে হয়ে গেল, একটি স্বাধীন বাক্যাংশ থাকবে, একটি স্বাধীন মানে নিজের
একটি স্বাধীন বাক্যাংশের অর্থ হলো নিজে নিজে অর্থ প্রকাশ করবে, ওই বাক্যাংশটা আর কারোর উপর ডিপেন্ড করবে না, নিজেই নিজেই তার অর্থ প্রকাশ করবে। কারণ এরকম একটা বাক্যের অংশ কমপ্লেক্স সেন্টেন্সে থাকতে হবে। নেক্সট, ওয়ান অর মোর সাবঅর্ডিনেট ক্লজেস, এক বা একাধিক অপ্রধান বাক্যাংশ বা সাহায্যকারী বাক্যাংশ থাকবে, ঠিক আছে। অপ্রধান বাক্যাংশ, তো অপ্রধান বাক্যাংশ বা পরাধীন বাক্যাংশ, এটা এই বাক্যাংশটা কিন্তু এর উপর ডিপেন্ড করবে। যখন আমরা কিছু কথা বলতে যাবো এই বাক্যাংশটা এর উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। তো আবার তোমাদেরকে দেখায়, আমি একটা পেন দিয়ে দেখেছিলাম না যে এটা ছাড়া তো এই ছিপিটা ছাড়া, হ্যাঁ এই ছিপিটা ছাড়া তো এই পেনটার অস্তিত্ব আসে। দেখো এই পেনটা যখন চলবে লিখবে, এর না হলেও চলবে, অসুবিধা নাই, ঠিক আছে। কিন্তু কিন্তু এটা তখন অস্তিত্ব পাবে কখন, যখন এর সঙ্গে এসে লাগবে। তার মানে এইটা হচ্ছে স্বাধীন বাক্যাংশ, ওই হিসাবে দেখতে গেলে একটা স্বাধীন বাক্যাংশ, মানে প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে, অপ্রধান বাক্যাংশ। তাহলে এইভাবে হয়ে গেল, তাহলে কী বললাম, কমপ্লেক্স সেন্টেন্স, ঠিক আছে। তো এবার এই যে কমপ্লেক্স সেন্টেন্সের জয়েন্ট যে হচ্ছে, দেখেছো এখানে গিয়ে এলো, দেখো জয়েন্ট হলো না কিন্তু খুলে পড়ে যাবে, এভাবে করলে এটা খুলে পড়ে যেতে পারে, ঠিক আছে। তাহলে এই যে জয়েন্টটা হলো, এখানে দেখো একটা ঘাট আছে, এখানে যেখানে একটা খাজ আছে, দেখো খাজ, আর এখানেও একটা খাজ আছে, ঠিক আছে। এই দুটো মিলে এই যে জয়েন্ট হচ্ছে, ঠিক আছে। তো এই যে এটাকে লিঙ্কার বলে, এগুলোকে বলে লিঙ্কার। এই লিঙ্কারগুলো দেখে নাও ভালো করে কী কী হবে। এই যে দেখো, বাক্যে ইন্ট্রোগেটিভ প্রোনাউন ও ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়। এখানে একটা জিনিস লেখা ছুটে গেছে, ইন্ট্রোগেটিভ প্রোনাউন, ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ, ইন্ট্রোগেটিভ অ্যাডভার্ব, এই তিনটে জিনিসই লাগে। এই যে আমি মানে হোয়াইট বোর্ড পেন আর ছিপিটাকে যে অ্যাড করে দেখালাম, কীভাবে অ্যাড করলাম, তার জন্য যেখানে যে জিনিসগুলো দরকার আমার, দেখো হু মানে যে, হু মানে কিন্তু কে ভাববে না, এখানে হবে যে, ঠিক আছে। হুম মানে যাকে, হুজ মানে যার, হোয়াট মানে যা, আর হুইচ মানে যেটি। এইগুলো হলো ইন্ট্রোগেটিভ প্রোনাউন। ওই ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ কী লাগবে, দেখো হোয়াট মানে যা, হুইচ মানে যেটি, হুজ মানে যার, হাউ মানে কত বা যত, ঠিক আছে, এটাও লাগবে। আর ইন্ট্রোগেটিভ অ্যাডভার্ব কী আছে, হোয়েন মানে যখন, হোয়ার মানে যেখানে, হাউ মানে যেভাবে, আর হোয়াই মানে যে কারণে। এই এতগুলো আমাদের লিঙ্কার লাগবে এই কমপ্লেক্স সেন্টেন্সটা তৈরি করতে, ঠিক আছে। তাহলে এই তিনটে আমাদের বৈশিষ্ট্য, একটা প্রিন্সিপাল ক্লজ থাকবেই, এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবেই বাক্যে। এই যে ইন্ট্রোগেটিভ প্রোনাউন, ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ, ইন্ট্রোগেটিভ অ্যাডভার্ব, এই কতগুলো জিনিস আমাদের লাগবে। তাহলে এইখানে এবার এইখানে এসে দেখো যে আমি কীভাবে মানে কমপ্লেক্স সেন্টেন্সগুলো তৈরি করলাম। কমপ্লেক্স সেন্টেন্স দেখতে কীরকম হয়, কীভাবে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হলো ভালো করে দেখো। আর একটু এদিকে তাকাবে, প্রথমে যটা ফাইনাইট ভার্ব, বললাম কি যটা ফাইনাইট ভার্ব তটাই কিন্তু ক্লজ হবে। তাহলে যটা ফাইনাইট ভার্ব থাকবে তটাই ক্লজ। ফাইনাইট ভার্ব মানে মূল ক্রিয়াপদ, ঠিক আছে, প্রধান ক্রিয়াপদ। এবার এখানে দেখো, রোজ ইজ বিউটিফুল, গোলাপ হয় সুন্দর, রোজ ইজ বিউটিফুল, গোলাপ হয় সুন্দর। হুইচ ইজ রেড, গোলাপ হয় সুন্দর যা হয় লাল, বা যা হয় লাল কালার। তো গোলাপ হয় সুন্দর যা হয় লাল রঙের। তো এই যে গোলাপ হয় সুন্দর, এবার এই পার্টটাকে ধরে নাও নাই, তাহলে কি বললাম, কি আছে তাহলে, রোজ ইজ বিউটিফুল। তাহলে এই অংশটাকে আমরা বলতে পারি সিম্পল সেন্টেন্স, একটা মনের ভাব পুরোপুরি প্রকাশ করেছে, একটা সিম্পল সেন্টেন্স। দেখো ঠিক আছে, আমি ওখানে যাচ্ছি না। তো এই যে একটা পার্ট, এইটা একটা পার্ট, আর এটা একটা পার্ট, এই দুটোই হলো ক্লজ, দুটোই বাক্যাংশ। এটা বলে প্রিন্সিপাল ক্লজ, মেন বাক্যাংশ, এছাড়া অর্থ প্রকাশ করছে। গোলাপ হয় সুন্দর, গোলাপ কি হয় সুন্দর, ব্যাস উত্তর পেয়ে গেলাম, মানে পেলাম, ঠিক আছে। হুইচ ইজ রেড, যেটি হয় লাল। তো কোনটি হয় লাল, এখানে আসছে না, এই গোলাপের কাছে আসছে উত্তর পাওয়ার জন্য, গোলাপ হয় লাল। তাহলে এই বাক্যাংশের অর্থ ডিপেন্ড করছে কার উপরে, এর উপরে। যার জন্য এই প্রিন্সিপাল, এটা হচ্ছে প্রিন্সিপাল প্রধান বাক্যাংশ, এটা হচ্ছে অপ্রধান বাক্যাংশ, ঠিক আছে। তো তাহলে আমরা প্রথম 1 নম্বর আর 2 নম্বর এখানে বৈশিষ্ট্য পেয়ে গেছি, 2 নম্বর নিয়ম পেয়ে গেছি। 1 নম্বর 2 নম্বর নিয়মে যেটা বলেছিলাম, বা চেনার উপায় যেটা বলেছিলাম, যে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, তো একটা পেয়ে গেছি। এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, এখানে একটা সাবঅর্ডিনেট ক্লজ পেয়ে গেছি, ঠিক আছে। দুটো আমাদের বৈশিষ্ট্য মিলে গেল। আর একটা বলছিলাম আমি যে ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ থাকবে, বা প্রোনাউন থাকবে, বা অ্যাডভার্ব থাকবে। তো দেখো এখানে এই যে হুইচ, এটা ইন্ট্রোগেটিভ, এটা কিন্তু ইন্ট্রোগেটিভ প্রোনাউন হিসাবে এটা কাজ করছে। তাহলে
তাহলে কি পেলাম আমি? প্রিন্সিপাল ক্লজ পেলাম, সাবঅর্ডিনেট ক্লজ পেলাম, ইন্টারোগেটিভ প্রোনাউনও পেয়ে গেলাম, ব্যাস হয়ে গেল। রোজ ইজ বিউটিফুল হুইচ ইজ রেড, এই হলো কমপ্লেক্স সেন্টেন্স, ঠিক আছে। পরের উদাহরণটা দেখো, উই নো সুকান্ত। আবার বলছি এখানে কি, এই যে এটা প্রিন্সিপাল ক্লজ, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এখানে একটা জিনিস বলার ছিল, দেখো ভালোভাবে দেখো, ইজটা কিন্তু এখানে ফাইনাইট ভার্ব, আর ইজটা ফাইনাইট ভার্ব। আমরা জানি কি যে ইজ ফাইনাইট, ইজ তো বিভার্ব হলেও কিন্তু এখানে ওই ভার্বটাই মুখ্য, এটাই ফাইনাইট ভার্ব, এটা মেন ভার্ব হিসেবে এখানে কাজ করছে। বিভার্ব হতে গেলেও এখানে কিন্তু এটা ফাইনাইট ভার্ব ফর্মেই বসেছে। এবার এখানে দেখো, এখানে নোটা কিন্তু ভার্ব, ঠিক আছে, নোটা ভার্ব, ফাইনাইট ভার্ব, ঠিক আছে। এটা কিন্তু আবার কোনো অক্সিলারি ভার্বের মধ্যে পড়ছে না, এটা নন অক্সিলারি ভার্ব হিসাবে ফাইনাইট ভার্ব। তো উই নো সুকান্ত, আমরা সুকান্তকে চিনি। হু ওয়াজ এ পোয়েট, যিনি ছিলেন একজন কবি। তাহলে এটা হয়ে গেল আবার ফের এই ফাইনাইট ভার্বটা দেখো আবার বি ভার্ব এসছে, পাস্ট টেন্সের বি ভার্ব, ঠিক আছে। আর এটা অংশের নাম হলো প্রিন্সিপাল ক্লজ। আমরা জানি সুকান্তকে, এই বাক্যটা তো আমরা মনের অর্থ প্রকাশ করে দিচ্ছি, আমাদের তো এটা বাক্যের তো প্রয়োজন পড়ছে না যাওয়ার। যদি বলি হু ওয়াজ এ পোয়েট, যিনি ছিলেন কবি, তো কে ছিলেন কবি, এটাকে পাওয়ার জন্য আমাকে এখানে আসতে হচ্ছে, এই অংশে সুকান্তর কাছে আসতে হচ্ছে। তাহলে যেহেতু এর অর্থ এর উপর ডিপেন্ড করছে, তাই জন্য এটা হলো ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এখানে আমরা সূত্র পেলাম, একটা পেলাম আমরা কি, প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ, আর একটা এই যে এটা হলো ইন্টারোগেটিভ প্রোনাউন। তাহলে এইভাবে আমরা কমপ্লেক্স সেন্টেন্স এটাও পেয়ে গেলাম। একইভাবে দেখো, আই মেট ইউর ফ্রেন্ড, এটাও তাহলে হলো কি প্রিন্সিপাল ক্লজ, আর এটা সাবঅর্ডিনেট ক্লজ, হুজ নেম ইজ রবি। আই মেট ইউর ফ্রেন্ড হুজ নেম ইজ রবি, আমি তোমার বন্ধুর সঙ্গে দেখা করেছিলাম যার নাম হয় রবি, ঠিক আছে। এটা দেখো একটা ফাইনাইট ভার্ব, মেট ফাইনাইট ভার্ব। এখানে আবার দেখো একটা আছে কি, এটাও ফাইনাইট ভার্ব, কিন্তু এটা বি ভার্বটা ফাইনাইট ভার্ব হয়েছে, ইজটা বি ভার্ব ফাইনাইট ভার্ব হয়েছে। তাহলে এখানে দেখো কি সূত্র মিললো। আমরা বলেছিলাম একটা প্রিন্সিপাল ক্লজ পাবো, পেয়ে গেছি, একটা সাবঅর্ডিনেট ক্লজ পাবো, পেয়ে গেছি, ঠিক আছে। এটা হুজ, এটা ইন্টারোগেটিভ প্রোনাউন, হুজ, যার নাম হয় রবি। তাহলে আমি তোমার বন্ধুর সঙ্গে দেখা করেছিলাম যার নাম হয় রবি, এটাও তাহলে একটা কমপ্লেক্স সেন্টেন্স হলো। একটা প্রিন্সিপাল ক্লজ পেলাম, একটা সাবঅর্ডিনেট ক্লজ পেলাম, একটা ইন্টারোগেটিভ প্রোনাউনও পেয়ে গেছি। এবার নিচেটাতে দেখো, অনেক সময় ওখানে লেখা ছিল ইন্টারোগেটিভ প্রোনাউন, এই যে দেখো হুইচটা আমি ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে বলেছিলাম, আবার হুইচটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভও আবার। তো আমি এই বিস্তারিততে যাচ্ছি না, ইন্টারোগেটিভ প্রোনাউন আর ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ এটাকে আলাদা ক্লাস করতে হবে, যাই হোক। তো আবার যখন আমরা ট্রান্সফর্ম করবো তখন ডিটেলসে দেখবো, কিন্তু আমরা দেখিয়ে দিই যে হুইচটা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হিসাবে কীভাবে ব্যবহার হয়। এই দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট, নিচের মধ্যে কোনটি হয় ঠিক, টু অ্যান্সার দ্য কোয়েশ্চেন, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য নিচের মধ্যে কোনটি হয় সঠিক। এই বাক্যে দেখো, এই হুইচটা কিন্তু ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হিসাবে বসেছে, ঠিক আছে। ওগুলো ছিল প্রোনাউন, এটা ছিল অ্যাডজেক্টিভ, নিচের মধ্যে কোনটি, ঠিক আছে। এবার দেখো, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, নিচের মধ্যে কোনটি হয় সঠিক, আমাদের এখানে প্রশ্ন শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, টু অ্যান্সার দ্য কোয়েশ্চেন মানে নিচের মধ্যে কোনটি হয় সঠিক, উত্তর দিতে, এই যে উত্তর দিতে অংশটা, এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এখানে আমরা পেলাম একটা প্রিন্সিপাল ক্লজ পেয়ে গেলাম, একটা সাবঅর্ডিনেট ক্লজ পেয়ে গেলাম, ঠিক আছে। আর এখানে যদিও এই সাবঅর্ডিনেট ক্লজে দেখো যে টু অ্যান্সার, এই অংশটা কিন্তু ইনফিনিটিভ হিসাবে বসেছে, ঠিক আছে। আর এখানে আমরা পেয়ে যাচ্ছি ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হুইচ। তো এইভাবে হয়ে গেল কি তাহলে কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স আবার বলে দিই, একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, ঠিক আছে, এক বা একের বেশি সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, ঠিক আছে, আর ইন্টারোগেটিভ প্রোনাউন, অ্যাডজেক্টিভ বা ইন্টারোগেটিভ অ্যাডভার্বের ব্যবহার থাকবে। এই হলো কমপ্লেক্স সেন্টেন্স, ঠিক আছে। এবার আমরা কম্পাউন্ড সেন্টেন্স শিখব। আমরা আসছি কম্পাউন্ড সেন্টেন্সের বাংলা মানে হলো যৌগিক বাক্য, কম্পাউন্ড সেন্টেন্স, ঠিক আছে। এইটা সেন্টেন্স শেষ করতে পারলেই গঠন অনুযায়ী আমাদের 3 ধরনের সেন্টেন্স শেখা হয়ে যাবে। স্ট্রাকচারের উপরে বেস করে সেন্টেন্সের যে 3টা পার্ট, তাহলে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা শিখতে যাচ্ছি কি, কম্পাউন্ড বা যৌগিক বাক্য। তাহলে বোর্ডের দিকে তাকাও সবাই, এই যে দেখো, কম্পাউন্ড সেন্টেন্স মানে যৌগিক বাক্য বলেছি, ঠিক আছে। 1 নম্বর চেনার উপায় বা বৈশিষ্ট্য দেখে নাও ভালো করে, টু অর মোর ইন্ডিপেন্ডেন্ট অথবা ইন্ডিপেন্ডেন্ট মানে বলছিলাম যে স্বাধীন বাক্যাংশ, আগে বলেছি যেন বাংলা লিখিনি, এবার আগে বলে দিচ্ছি তোমাদেরকে স্বাধীন বাক্যাংশ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ।
এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে বলা হয় কোঅর্ডিনেট ক্লজ। কী বলা হয়? কোঅর্ডিনেট ক্লজ। তাই জন্য লিখেছি টু অর মোর ইন্ডিপেন্ডেন্ট অথবা কোঅর্ডিনেট ক্লজ এতে থাকবে। আচ্ছা, হয়ে গেল। এক্ষেত্রে সাবঅর্ডিনেট ক্লজ থাকতে পারে বা নাও থাকতে পারে। সাবঅর্ডিনেট ক্লজ এখানে থাকতে পারে বা নাও থাকতে পারে। এই সাবঅর্ডিনেট ক্লজের এখানে সেরকম কোনো ভ্যালু নেই, দিলেও কোনো ক্ষতি নেই, তবে নাও থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা, ইন্ডিপেন্ডেন্ট বা কোঅর্ডিনেট ক্লজগুলি, এই যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজগুলি বা দুই বা ততোধিক, দুই বা তার বেশি যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, স্বাধীন বাক্যাংশগুলো যে একসঙ্গে বসে বাক্য গঠন করবে আর বাক্য গঠনটা হয়ে যে যৌগিক বাক্য হবে, তার জন্য এখানেও বেশ কিছু লিঙ্কার লাগবে, ঠিক আছে। তো যেগুলোকে বলা হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন। এই দুই ধরনের, এই দুটি বা তার বেশি যে দুটি বা তার বেশি যে ক্লজগুলো যুক্ত হবে, দুই বা তার বেশি ক্লজগুলো যে একসঙ্গে যুক্ত হবে কিসের দ্বারা? কোঅর্ডিনেট কনজাংশনের দ্বারা। কোঅর্ডিনেট কনজাংশনগুলো কী কী? যেমন দেখো, অ্যান্ড আছে, বাট আছে, অর আছে, এলস আছে, দেয়ারফোর আছে, স্টিল আছে, ইয়েট, ফর, এসেট্রা, আরও অনেক আছে, ঠিক আছে। তোমরা কনজাংশন চ্যাপ্টারে গিয়ে দেখে নিতে পারো আর কতগুলো কোঅর্ডিনেট কনজাংশনস আছে। এখানে লিখে অতটা তোমার দরকার নাই, আমি চিনিয়ে দিলাম। এই অ্যান্ড, বাট, অর, এলস, দেয়ারফোর, স্টিল, ইয়েট, ফর এগুলো দিয়ে যুক্ত হয়, এগুলো দিয়ে যুক্ত হয় কম্পাউন্ড সেন্টেন্স, ঠিক আছে। এই কম্পাউন্ড সেন্টেন্সকে বলা হয় কি জানো? মাল্টিপল সেন্টেন্সও বলা হয়, ঠিক আছে। একে মডার্ন ইংলিশ গ্রামারে মাল্টিপল সেন্টেন্সও বলা হয়, এটা জেনে রাখো। এবার কীভাবে কম্পাউন্ড সেন্টেন্সটা এই সূত্র ধরে হচ্ছে বা এই কম্পাউন্ড সেন্টেন্সে আমরা এই বৈশিষ্ট্যগুলো পাচ্ছি কিনা আমরা দেখে নিয়ে দিকে এসো। দেখো এখানে, দেখো ভালো করে, এক্সাম্পলস অফ কম্পাউন্ড সেন্টেন্স বলে দিয়েছি আমি, ওদিকে মনে রাখবে। আমি বলেছিলাম দুই বা ততোধিক মানে প্রিন্সিপাল ক্লজ বা কোঅর্ডিনেট ক্লজ থাকবে, ঠিক আছে। দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লজ বা কোঅর্ডিনেট ক্লজ থাকবে, আর যুক্ত হবে কি দিয়ে? কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা। এই দেখো, দ্য বয় ইজ টল অ্যান্ড হি ইজ স্ট্রং। বালকটি হয় লম্বা এবং সে হয় স্ট্রং, মানে শক্ত সামর্থ্য, ঠিক আছে, স্ট্রং। এবার দেখো, দ্য বয় ইজ টল, আমার এদিকে মানানোর প্রয়োজন পড়ছে না। দ্য বয় ইজ টল, বালকটি কীরকম? বালকটি হলো লম্বা। তো আমি এখানে উত্তরটা পেয়ে গেলাম, বালকটি কীরকম? বালকটি লম্বা। আবার যদি আমি এটাকে ঢেকে দিই, তো দেখো এটা ঢেকে দিলাম, হি ইজ স্ট্রং, তো সে কেমন? সে হয় শক্তপোক্ত, শক্ত সামর্থ্য, ঠিক আছে। তো দেখো এই দুটোই তো প্রিন্সিপাল ক্লজ, এটাও প্রিন্সিপাল ক্লজ, এখান থেকে এতটা, এটাও প্রিন্সিপাল ক্লজ। তাহলে প্রিন্সিপাল ক্লজ বা কোঅর্ডিনেট ক্লজ, এটাও প্রিন্সিপাল ক্লজ বা কোঅর্ডিনেট ক্লজ। যুক্ত হচ্ছে কি দিয়ে? যুক্ত হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা। তো তাহলে আমরা তিনটাই পেয়ে গেলাম, এখানে একটা সূত্র পেয়ে গেলাম, এটাও মানে একটা প্রিন্সিপাল ক্লজ পেয়েছি, একের বেশি প্রিন্সিপাল ক্লজ পেয়ে গেলাম, আর কোঅর্ডিনেট কনজাংশন পেয়ে গেলাম, ব্যাস কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেল এটা। নেক্সটে দেখো, দ্য বয় ইজ টল, বালকটি হয় লম্বা, ওই একই বাক্য নিয়েছি, বালকটি হয় লম্বা, বাট কিন্তু হি ইজ লেজি, কিন্তু সে হয় অলস। বালকটি হয় লম্বা, হ্যাঁ, কিন্তু সে হয় অলস। এটাও প্রিন্সিপাল ক্লজ বা কোঅর্ডিনেট ক্লজ পেয়ে গেলাম একটা। নেক্সট প্রিন্সিপাল ক্লজ বা কোঅর্ডিনেট ক্লজ, এটাও পেয়ে গেছি। মাঝখানে আমরা পেয়ে গেলাম কোঅর্ডিনেট কনজাংশন বা কনজাংশন দ্বারা যুক্ত করলাম, ব্যাস। তো দুটো সিম্পল সেন্টেন্সকে আমরা এই দুটোকে সিম্পল সেন্টেন্স তো বলতে পারি। দুটো, এটা একটা পার্ট ধরে নাও সিম্পল সেন্টেন্স, দ্য বয় ইজ টল, এটা সিম্পল সেন্টেন্স, এটাও একটা সিম্পল সেন্টেন্স। যদি আমি অন্যভাবে ভাবি তো হি ইজ লেজি, তো দুটো সিম্পল সেন্টেন্স যদি আমরা বলি তাতেও ভুল হবে না। যাই হোক, তো আমরা বলবো দুটো প্রিন্সিপাল ক্লজ যখন যুক্ত হয় কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা, তখন হয়ে যাবে একটা যৌগিক বাক্য বা কম্পাউন্ড সেন্টেন্স। লাস্টটা দেখো, লাস্ট উদাহরণটা দেখে নাও ভালো করে, 3rd নাম্বার। আওয়ার ভিলেজ ইজ স্মল, আমাদের গ্রাম হয় ছোট, ঠিক আছে। স্টিল আই লাভ মাই ভিলেজ, তাও বা তবুও আমি আমার গ্রামকে ভালোবাসি। আমার গ্রাম হয় ছোট, তবুও আমি আমার গ্রামকে ভালোবাসি। তাহলে আওয়ার ভিলেজ ইজ স্মল, এটা একটা প্রিন্সিপাল ক্লজ বা কোঅর্ডিনেট ক্লজ, আর এটাও একটা প্রিন্সিপাল ক্লজ বা কোঅর্ডিনেট ক্লজ, আই লাভ মাই ভিলেজ, আর এখানেও কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হচ্ছে। তাহলে এই তিনটেই আমরা পেয়ে গেলাম তাহলে কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে আমি প্রথম দিকে বলেছিলাম, একটা উদাহরণ দিয়েছিলাম তোমাদেরকে এই পেন দিয়ে, এবার ভালো করে তাকাও ওইদিকে। এই যে দেখো, ধরে নাও এটা সিম্পল সেন্টেন্স বা কোঅর্ডিনেট বা প্রিন্সিপাল ক্লজ, ঠিক আছে। এটাও একটা সিম্পল সেন্টেন্স বা কোঅর্ডিনেট বা প্রিন্সিপাল ক্লজ, দুটোকে আমি এই যে যুক্ত করলাম, এলাম কম্পাউন্ড সেন্টেন্সটা। এবার মনে পড়ছে প্রথম ক্লাসে প্রথমে আমি দেখেছিলাম এই স্ট্রাকচারটা, এটা হলো কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে এইভাবে আমরা সিম্পল সেন্টেন্স দেখলাম, কমপ্লেক্স সেন্টেন্স দেখলাম, কম্পাউন্ড সেন্টেন্সও দেখলাম, ঠিক আছে। এরপরে ক্লাসে, আচ্ছা এটা আমি কেন বলতে গেলাম, আমার তো ট্রান্সফরমেশনের উদ্দেশ্য ছিল কি করে সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে সিম্পল, বা সিম্পল থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে সিম্পল, এটা করবার জন্য। কিন্তু যদি আমরা এটা নাই জানি, সিম্পল কী জিনিস যদি না জানলাম, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স কী জিনিস না চিনলাম, কম্পাউন্ড সেন্টেন্স কী জিনিস যদি না চিনতে পারলাম ভালো করে, তার বৈশিষ্ট্য না জানতে পারি, তো ট্রান্সফরমেশন করবো কী করে? তো এই জন্য
আমরা তিনটা আগে ভালো করে জেনে নিলাম। এবার পার্ট সিতে, পার্ট বি আজকে এখানে শেষ করছি। পার্ট সিতে আমরা ট্রান্সফরমেশন অফ এই যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সটা জানবো। ঠিক আছে, তাহলে তোমরা পরপর সিরিজটা মেনটেন করতে থাকো, দেখতে থাকো। পার্ট এটা যারা দেখো তারা পার্ট এটা দেখে নাও খুব তাড়াতাড়ি। পার্ট বি আজকে শেষ করলাম এখানে, পার্ট সি এর জন্য রেডি থাকো, পার্ট সি নিয়ে আসছি। ঠিক আছে, আজকের মতো এখানেই